নমস্কার, সাহিত্যের মণিমাণিক্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব অভিজিৎ ভট্টাচার্যের পুনর্বাসন। 9 বছর পরে হাওড়া স্টেশনে নামল মহিন। পৌঁছানোর কথা ভোর 4টেই। চৌপানে অ্যাক্সিডেন্ট। বর্ধমানে 7 সকালেই যাত্রী বিক্ষোভ। 5 ঘন্টা লেট। দুরাত ট্রেনে কাটানোর পরে এসবই আর কি ভালো লাগে? প্রতিবারই অফিস থেকে বলে, আপনি তো কলকাতার লোক, যান না, অচেনা লোককে দিয়ে সব কাজ। আরে মশাই, টিয়ে তো পাবেন, বাড়ি যেতেও ইচ্ছে করে না। অদ্ভুত লোক তো। মহিন এটা ওটা বলে পাশ কাটাই, কিন্তু এবার জোর করেই পাঠালো। জিএম নিজে চেম্বারে ডেকেছিলেন। 2 মোটা টাকার পেমেন্ট আটকে আছে, মাস 6 হলো। তাছাড়া ইস্টার রেলের একটা বড় টেন্ডারও জমা করতে হবে। সামনের মাসে কিছু লিফট হতে পারে। প্রোডাকশন ম্যানেজার রিটায়ার করবে। একজন এজিএমও নাকি ছেড়ে দিয়ে জব্বলপুরে কোথায়। আপনার মতো বিশ্বস্ত লোক তো পাবো না মিস্টার ব্যানার্জি। অনেস্ট অ্যান্ড এফিসিয়েন্ট। অগত্যা আসতেই হলো। কাজ মিটলেই রাতের ট্রেনে ফিরে যাবে। হাওড়া ব্রিজে যথারীতি কঠিন জ্যাম। 30 ঘন্টা এসিতে কাটানোর পর ট্যাক্সির মধ্যে বসে ঘামতে বিশ্রী লাগে। ধুস। বাদামি চামড়া কাঁধ ব্যাগটা হাতে ঝুলিয়ে হাঁটতে শুরু করে মহিন। এই জন্যই কেউ কলকাতায় আসতে চায় না। আগে ব্রিজের উপর এত হকার বসতো না তো। গর্তহীন রাস্তা, পরিষ্কার ফুটপাত, রং করা রেলিং। কলকাতার হলো কি? পেতলের কলসি থেকে চা ঢালার দৃশ্যটা অদ্ভুত রকম চেনা। এই পিলারটাতেই হেলান দিয়ে রেলিংয়ে উঠে বসে রাত 11টায় কবিতা পড়া হতো না? চা খেয়ে ভাঁটটা লোহার পটির উপর রেখে সিগারেট ধরায় মহিন। একটুও শীত নেই এখানে। দূরে নতুন ব্রিজ ঈষৎ ঝাপসা। ভোঁ তুলে জেটি ছেড়ে যাচ্ছে লঞ্চ। গঙ্গার ওপর দাঁড়িয়ে এখান থেকে দক্ষিণ দিকটা কোনো বিদেশি বন্দর বলে ভুল হতো আগে। ব্রিজের মুখে ট্রাক, ট্যাক্সি, বাস, ঠেলা, মারুতি দ পাকিয়ে নিশ্চিন্ত। বাসে মিনি বাসে রড ধরে না ধরে জনগণ নির্বিকার ঝুলছে। ধোঁয়ায় চোখ জ্বালা করে ওঠে। কলকাতা একই রকম আছে। পায়ে পায়ে বড়বাজার পার হয়ে চিতপুর ক্রসিং। এখান থেকে ট্রাম ধরে লালবাজারের মুখে নামতে পারলে। কিন্তু এদিকেও জ্যাম। তাহলে হাঁটতে হাঁটতে জোড়াসাঁকো। ছবি দেখে আসা যাক বরং। সবে 10টা 10। বাঙালির অফিস কি 12টার আগে বসে এখন? দোতলায় উঠে বারান্দা ঘুরে কোণের গ্যালারিতে ঢুকলো মহিন। বয়স বাড়লে রবীন্দ্রনাথের ছবি একটু একটু করে বোধগম্য হয়, কিন্তু ঘন্টার পর ঘন্টা ছবি নিয়ে বোধ হয়ে থাকার বয়স নেই, সময় বা পরিবেশও নেই। দোতলার টানা বারান্দা পার হয়ে সাঁকো টপকে বাঁ হাতে ছোট্ট কোণের ঘরে নিচু কেদারাটার পিঠে হাত রেখে দাঁড়ালো মহিন। কবে যেন ফাল্গুনের রোদ থেকে মাথা বাঁচাতে ঢুকে পড়েছিল এখানে। ভালো আছো? চমকে উঠে পিছনে তাকায় মহিন। ভালো। বাটিক প্রিন্টের আঁচল ঝলকায় দরজায়। চলে যাচ্ছে। কি ভাবছিলে এত? ঈষৎ হাস্যবয়ী তরুণীটির দিকে চেয়ে মহিন বোঝার চেষ্টা করে সময় কতটা বদল ঘটায়। এত বছর পরে এক ঝলকেই সব কি ভুলে যাওয়া যায়? অদিতি এখনো তেমনই শান্ত, শ্রীময়ী। শুধু গলার স্বরবুঝি কিছু উচ্ছল। অনেক দিন পরে কোনো রমণীর ব্যাকুলতা লক্ষ্য করল মহিন। খাপছাড়া ভাবে বলে উঠল, রবীন্দ্রনাথ এই চেয়ারে বসতেন না? এইটুকু ঘরে এত বড় মানুষ। অদ্ভুত না? অদিতি আলতো হাত রাখে কেদারায়। গভীর কালো চোখ তুলে দেখে রোদে পোড়া যুবকের কঠোর মুখ। মুহূর্তের বিভ্রম। কিছু বলতে গিয়ে কেঁপে কেঁপে গেল। ও কি সব ভুলে গেছে? মহিন কিছু খেয়াল করেনি। কেদারায় বেতের নকশা দেখছিল। মেঝেটা অসম্ভব ঠান্ডা। মাঝখানে অনেকগুলো বছর। কৌতূহল নিভে গেছে, আকাঙ্ক্ষাও। অদিতি সরে গিয়ে জানলার খড়খড়িতে হেলান দেয়। তার চোখের পাতা ভারী হয়ে ওঠে। মুখ তুলে মহিন ঈষৎ অবাক হলো। মেয়েটা বিশেষ বদলায়নি তো। একটু বিষণ্ণ, একটু দূরের নারী বরাবরই ছিল।
সঙ্গের লোকজন কোথায়? নাকি এখানকার ছাত্রী? না, সেরকম তো নয়। তাহলে শিক্ষিকা? কোত্থেকে এমন আচমকা হাজির হলো? মনে আছে কি, তুমি সেই রাখির দিন গেলে সন্ধ্যাবেলা, বাড়ির সবাই ঘুমোচ্ছিল, হঠাৎ খেলে, হঠাৎ চলে এলে। তাই একটু বসতেও বলিনি, প্রথমবার। ইস, বাদ দাও। আসলে আচমকা দেখে অবাক হয়েছিলাম। রেজাল্ট বেরোলে ফোন টোনও তো করলে কি হতো? কি আবার হতো, রেজাল্টটা জানিয়ে দিতাম। ও, কতদিন ভেবেছি, এই বুঝি তোমার কোনো নম্বরও তো ছিল না আমার কাছে। তখন তো মোবাইলের যুগ শুরুই হয়নি। 6 বছর ধরে নাম লিখেও না গ্যাস না ফোনের লাইন। ঠিকানাটাও তো দাওনি কখনো। মাছের হল পেরিয়ে ডান দিকের শেষ ঘরটায় ঢোকার মুখে একটু হাসে মহিন। এতদিন জানতাম তুমি আমায় লক্ষ্যই করনি কোনো কালে। প্রকাণ্ড দেওয়াল আয়নাটার মুখোমুখি দাঁড়িয়ে ভ্রু তোলে অদিতি। আচ্ছা, আর কি কি ভাবতে বলো তো? কত কি তো ভাবতাম, কখনো বলা হয়নি। তুমিও কিছু বলনি, জানতে চাওনি। আধো অন্ধকার প্রতিবিম্বের দিকে তাকিয়ে মহিন ভাবে, 3 বছরে যা বলে উঠতে পারিনি, 1 যুগ পরে তার সময় পার হয়ে গেছে, পথ অনেক দূরে সরে গেছে। স্তব্ধতাই শোভন এখন। তুমি কেমন আছো দি? বাবা, এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো? না, অনেকক্ষণ ধরেই কিছু বলবো ভাবছি, ভরসা পাচ্ছি না। তুমি কিন্তু একটুও বদলাওনি। আগের মতো দাঁতে ঠোঁট কামড়ে হাসো। মোটেই না মশাই, ভুল দেখছেন আপনি। তোমায় এরকম শুকনো দেখাচ্ছে কেন? চোখ লাল, মুখটা। পরশু মাঝরাত থেকে ট্রেনে, সকালে হাওড়ায় নেমেই তোমার কাছে ছুটে এসেছি। যদি তাই এখনো বিশ্বাস হলো না আমার কথা? খুব রোগা লাগছে তোমায়, একটু লম্বাও। সিঁড়ি বেয়ে ওরা ঘুরে ঘুরে নামে। লালবাড়ির ছায়ায় দাঁড়িয়ে মহিন শিকারির ধরায়। অদিতি আঁচলে মুখ মোছে। এখন কোথায় যাবে? অনেকগুলো কাজ। আগে বেন্টিং স্ট্রিটে রেলের টেন্ডার জমা করব, তারপর পার্ক স্ট্রিট, সিংহানিয়াদের পেমেন্টের ব্যাপারটা। সেখান থেকে রয়েড স্ট্রিটে এসে ফুচকা খাবে? ধ্যাত কেন? আগে খেতে না বলে এখনো খাবে না? আসলে কাল রাতে ট্রেনের ডিনারটা ফেলে দেওয়ার পর থেকে চা সিগারেট ছাড়া আগে সলিড কিছু খেয়ে নিলে হতো না? সে কি, ট্রাম লাইনে পৌঁছে ঘুরে দাঁড়ায় অদিতি। আগে বলবে তো, ক্যান্টিনে এখন। এতক্ষণে খাবার কথা তো মনেই পড়েনি তোমায় আচমকা দেখে। তুমি না পাগল আছো? ইস, আমার যে একটা ওয়ার্কশপ আছে 12টায়। ও ঠিক আছে, চলি। টেন্ডারটা আজ। ট্যাক্সি। মহিনের কাঁধ ব্যাকে স্ট্র্যাপ টেনে ধরে অদিতি। ভ্রু দুটো একটু প্লেন করো তো। সারা জীবন ছটপট। দোতলায় খাড়া সিঁড়ি বেয়ে উঠেই রেস্তোরাঁর সামনের কেবিনটা খালি পাওয়া গেল আচমকা। মুখোমুখি বসে পড়ে ওরা। মাঝের হলে হালকা ভিড়, বাতাসে মোগলাইখানার সুবাস। এতটা হেঁটে এসে ক্লান্ত লাগে। অদিতি মুখ নামিয়ে জলের গ্লাসে ছোট ছোট চুমুক দেয়। সিগারেট বের করে মহিন 2 আঙুলে ধরে থাকে। লাল গতিতে হেলান দিয়ে অপলক দেখে। 1 হাত দূরে নতবৃন্ত মুখখানি। 1 ঢাল চুলের ফাঁকে সরু সিথি, স্বচ্ছ কপাল, বাঙালি মেয়ের নরম গন্ধ। কিশোরবেলার মুগ্ধতা ফিরে আসে। আবার যদি সেই অদিতি আচমকা মুখ তুলতেই চোখাচোখি। স্নিগ্ধ দৃষ্টি একটু ঘন হয়। ঠোঁট দুটো ঈষৎ কাঁপে, বিন্দু বিন্দু ঘাম জমে। আবার মুখ নামায়। মহিনের ঘন ভ্রু দুটো কুঁচকে ওঠে। সিগারেট ঠোঁটে চেপে দেশলাই হাতড়ায়, ধরায়। টেবিলের অ্যাস্ট্রে নাড়াচাড়া করে। ফুলদানিটা সরায়। হঠাৎ পুরনো বান্ধবীকে জ্বালাতন করার অভ্যাসটা ফিরে আসে। কেমন আছো বললে না তো দি? যেমন দেখছো। বিবাহিতা না ডিভোর্সি বুঝতে পারছি না। সিথি তো রাখো না কোনোদিন। এখন সিঁদুরটাও বোধ হয়। টেবিলে জলের আলপনা কাটছিল অদিতি। মুখ তুলে তাকায়। তারপর রাগ করতে গিয়ে হেসে ফেলে। সব সময় আবল তাবল কথা। কতদিন আগে লাস্ট প্রেমে পড়েছ? বাজে বকো না তো, সিরিয়াসলি বলো। কারুর সঙ্গে জীবনটা
ভাগ করে নিতে চাওনি? কি জানি। তুমি বলবো কেন? জোড়াসাঁকোয় কি করতে এসেছিলে? বারে, আমি তো এখানে রিসার্চ করছি। তুমি এসেছো কেন? বললাম না, পরশুদিন ভোরে তোমায় হঠাৎ স্বপ্ন দেখলাম। জীবনে এই প্রথম। সঙ্গে সঙ্গে স্টেশনে গিয়ে তৎকালে টিকিট কেটে একসঙ্গে হেসে ওঠে দুজনে। অ্যাস্ট্রেতে টুকরোটা চেপে নতুন একটা সিগারেট ধরায় মহিন। অনেকক্ষণ পরে মুখ নিচু করে অদিতি বলে, তুমি খুব বদলে গেছো। সত্যি? তাই? কিরকম শুনি? আগে মোটে কথাই বলতে না। কলেজের বারান্দায় কি লাইব্রেরিতে একাধবার শুধু। বাদ দাও। ফুঁদিয়ে ধোঁয়া ছেড়ে হেলান দেয় মহিন। কবেকার কথা কেউ মনে রাখে? অদিতির চোখে ছায়া নামে। মহিন আয়েশ করে রিং বানায়, তুড়ি দিয়ে ছাই ঝাড়ে। আগুনের বিন্দু প্রতিফলিত হয় অদিতির চোখের তারায়। মহিনের টান দিতে একটু সময় লাগে। আস্তে ধোঁয়া ছেড়ে বলে, অসুবিধা হচ্ছে? বাইরে যাব? আমার আবার চা সিগারেট করা না হলে। এখনো এত সিগারেট খাও কেন? খাবো না সে কি, পুরুষ মানুষ। ভীষণ অবাক হয়ে চোখ বড় করে তাকায় মহিন। আয়েশ করে একটা লম্বা টান দেয়। তোমার সেই ক্রনিক কাশিটা সেরে গেছে? সিগারেট খেলে কাশি তো হবেই, একটার সঙ্গে একটা ফ্রি। ডাক্তার একদম নিষেধ করেছিল না? আরে এসব হলো পোষা রোগ। একাত্রা নেশা, দু তিনটে রোগ, টুকটাক দুঃখ, এসব নিয়ে চলে যাচ্ছে। কষ্ট ছাড়া বাঁচব কি নিয়ে? নিজের মন্তব্যে স্পষ্টতেই খুশি হয়ে বুক ভরে টান দেয় মহিন। মহিন চোখ ফেরায় দোদুল্যমান পর্দার দিকে। এখনো খাবার দিল না। খাও কেন এসব ছাইপাস? কেউ তো বারণ করেনি এতদিন। কাঁধ ঝাঁকিয়ে মহিন গদিতে হেলান দেয়। উত্তেজনায় অদিতির চোখে জল এসে যায়। টেবিলের ওপর শিথিল করতল, ঘাম, কাগজ, তামাক লেপ্টে আছে। হাতটা ছেড়ে দেবে না এক টুকরো তুলে নিয়ে ধরাবে মহিন স্থির করতে পারে না। নরম মুঠিটা চেপে ধরার ইচ্ছেটাই প্রবল হয়ে ওঠে। ভিজে চোখে অদিতি স্থির চেয়ে থাকে। মহিন মনে মনে বলে, হাতের পরে হাত রাখা খুব সহজ নয় সারা জীবন। অপলোকে চেয়ে থাকে দুজনে। বাইরে ধাবমান সওদাগরি জীবন। সময় থমকে দাঁড়িয়ে কেবিনের দরজায়। ভারী পর্দা ঠেলে ছুটে আসতে চায় তরুণ বয়সের দ্বিধা, ভালো লাগা, ভুল বোঝাবুঝি। এই অবেলায় বেয়ারা ট্রেন নিয়ে ঢোকে। মহিন সিগারেটের টুকরো তিনটে আলগোছে তুলে নেয়। হাত দুটো উঠে যায় অদিতি। মৌরি চিবোতে চিবোতে নেমে এসে দেখা যায় কলকাতা যথারীতি থেমে আছে। টুথপিক ফেলে মহিন বলে, আরই না ভাব। কি জানি, পান খাওয়া চলতে পারে? ঠিক করে হেসে অদিতি মাথা হেলায়। মাঘের তেষ্টা, এক ফোঁটা ঠান্ডা নেই। চমৎকার হাওয়া দিচ্ছে। কলকাতায় গরম পড়ল বলে। চিতপুর ক্রসিংয়ে এসে ডান হাতে ঘুরে মহাত্মা গান্ধী রোড ধরে ওরা। মহিন ব্যাগটা কাঁধ বদল করে। মেট্রো রেল ধরবে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মোড়ে টালমাটাল গাড়ির ফাঁক গলে সন্ত্রস্ত মানুষ পারাপার করছে। মহিন অবাক চোখে চতুর্দিকে তাকায়। মেট্রোর কাজ শেষ? ঘোরার আগে কি রাস্তাটা এতটা চওড়া ছিল? আচ্ছা, মার্বেল প্যালেসে ঢুকতে দেয় এখনো? নাকি সব ভেঙে শপিং মল করে দিয়েছে? কে জানে। আর তো যায়নি। তারপর একটু শ্বাস ছেড়ে অদিতি মুখ নামায়। আর চোখে তাকিয়ে মহিন দেখতে পায় চৌকুপি কাটা দরদালান, তেল রঙের ছবি, মলিন মার্বেলের স্ট্যাচু, ঝিরঝিরে বৃষ্টিতে এক ছাতার নিচে ঘুরে ঘুরে বাগানের গাছ চেনা। সেই জীবন কত দূরে সরে গেছে। সে বয়সও নেই, সময়ও। পুরনো পথে ফিরে না যাওয়াই তো ভালো। মহিন ঝট করে ফিরে দাঁড়াতে অদিতি তাড়াতাড়ি বলে ওঠে, তুমি রোজ ভাত খাও? মাছ? আগে তো পেলে দুপুরেও রুটি খেতে। তখন শখে খেতাম, এখন দায়ে ঠেকে। সকালে কফি টোস্ট খেয়ে বেরোই। দুপুরে ক্যান্টিনের নিরামিষ থালি, জঘন্য। রাতে ফেরার পরে ধাবা থেকে রুটি তড়কা কি ডিমের কারি। ছুটির দিনে ইচ্ছে হলে মাংস টাংস করি,
নয়তো হোটেলেই রোজ এসব খেতে ভালো লাগে। বাঙালি মেয়ের হাতের রান্না আর পাবো কোথায় বলো? ওয়েল, তোমার খবর বলো, কি নিয়ে রিসার্চ করছো? তা তো আমি অবশ্য বুঝবো না, তবু শুনি। একটা বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে অদিতি। 10 বছরে একটা চিঠি লিখেও খোঁজ নাওনি বেঁচে আছি না মরে গেছি। তুমি বারণ করেছিলে। কবে একদিন ঝোঁকের মাথায় কি বলেছি অমনি তুমি দেশ ছেড়ে চলে যাবে। মহিনের কপালের হীরা দুটো ফুলে ওঠে। তীব্র চোখে অদিতির দিকে তাকিয়ে আসতে বলে, পুরনো কথা থাক আজ। চোখ সরিয়ে নেয় অদিতি। মুহূর্ত মাত্র। ঝনঝন করে ওঠে সমস্ত শরীর। পেশলা হাতের স্পর্শ, পুরুষালী গন্ধ ঝাপটা দেয় যেন। অস্ফুটে বলে, আমার ভুল হয়েছিল। কতকাল পরে নরম হাতের ছোঁয়া, অন্তরঙ্গ কথা, শিথিল হয়ে আসে টান টান স্নায়ু। মহিন হো হো করে হেসে ওঠে। আরে ধুত, ওসব ছেলে মানুষের কথা মনে রাখে কেউ? কথায় কথায় কলেজ স্ট্রিট ক্রসিং। এদিকে দিব্যি গাড়ি চলছে, ব্যাগের পসরা রেলিংয়ে, ফুটপাতে বই সাজানো। কিছুই তো বদলায়নি। মহিনের দিকে ফিরে অদিতি বলে, এ পাড়ায় যখন এলাম একটা দরকারি কাজ সেরে যাই। কতদিন ধরে খুঁজছি বইটা। অনতিবিলম্বে চলে আসে বই। অদিতি এবার বলে, যা তেষ্টা পেয়েছে না, বসলে হতো। একটা শরবতের দোকানের শেষের টেবিলটায় ঝুপ করে বসে পড়ে অদিতি। বাবা, তখন থেকে যা হাঁটাচ্ছ আমায়। কাঁধ থেকে ব্যাগ নামায় মহিন। তোমায় একটা বই দিলে পড়বে, কবে ফেরত দেব? দরকার কি, কিছু না হয় ঋণ রইলই। মহিন হাসতে হাসতে বসে পড়ে। অদিতি কমলা রঙের কাপড়ের কাঁধ ব্যাগ থেকে নীল মরলাটের বইটা বের করে টেবিলের আড়ালে কোলের ওপর রাখে। হাসির কি হলো শুনি? কলম দাও। কি লিখছো এত? টেবিলের ধারে মহিনের ব্যাগটা টেনে নিয়ে টপ করে বইটা ঢুকিয়ে আটকে দেয় অদিতি। খুলবে না কিন্তু এখন, বাড়ি গিয়ে। আমার তো বাড়ি আর এখানে নেই। তাহলে কি আমি চলে যাই তারপর? ফোল্ডারের ওপরে রাখা নতুন পেপার ব্যাগটা তুলে নিয়ে একটু ওল্টায় মহিন। এত শক্ত বই মাথায় ঢোকে? তোমার রিসার্চের বিষয়টা বললে না তো। শুনে কি হবে? তুমি কোনোদিনই আমায় বুঝবে না। নির্বিকারভাবে মাথা নিচু করে মহিন নতুন বইয়ের পিছনের সাদা পাতায় লেখে, শূন্যতাই জানো শুধু, শূন্যের ভিতরে এত ঢেউ আছে সে কথা জানো না। দু এক মুহূর্ত স্থির বসে থাকে, শ্বাস ছাড়ে, আস্তে বইটা নামিয়ে রাখে টেবিলে। শরবতের গ্লাসটা শেষ করে মহিন সোজা হয়ে বসে। এই তোমার সঙ্গে দেখা হলেই আমার সব গোলমাল হয়ে যায়। আমি যদি এতই অসুচি তবে আমার নম্বরটা তোমার দরকার নেই আর। কি লাভ? মাথা নিচু করে অদিতি আঁচল জড়ায় আঙুলে। একটু পরে আসতে বলে, তুমি এখন কোথায় যাবে? দেখি কোথাও একটা। রাতেই বোম্বে মেল ধরে ফিরবো ভেবেছিলাম। খুব জরুরি 2-3টি কাজে পাঠিয়েছিল অফিস থেকে। ফিরতেই হবে। আমার জন্য তো কেউ তেমন করে জানতে চেয়েছিলে কোনো দিন? তুমি কি কিছুই বোঝনি কখনো? না, চলো তোমায় তুলে দিই। বাসে ভিড় বেড়ে যাবে এরপরে। বারুক, পরেরটাই যাব। আগে বলো তুমি। দেরি করে লাভ কি, যেতে যখন হবেই। চোখে চোখ রেখে স্থির বসে থাকে দুজনে। বাতাস এসে অনুচ্চারিত প্রশ্নটাকে ভাসিয়ে নিয়ে যায়, আবার কবে দেখা হবে? বই, ফোল্ডার, ব্যাগ, আঁচল গুছিয়ে নেয় অদিতি। মহিনের কাঁধের কাছে ঝুঁকে এসে আলতো করে কিছু বলে, তারপর ধীর পায়ে উঠে যায় একা। বাড়ি তো ফিরতে হবে। অদিতিকে আচমকা কাছে পেয়েও বলা হলো না কিছুই। হঠাৎ মনে পড়ল বইটা। ব্যস্ত সমস্ত হয়ে ব্যাগটা খোলে। আরে, এ তো সেই কবিতার বইটা। পার্ট 1-এর রেজাল্ট হাতে নিয়ে একসঙ্গে কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে কিনেছিল। দুজনের ব্যাগ হাতড়ে সব জুড়ে 80 টাকা হলো অবশেষে। 2 খণ্ডই কি অদিতির কাছে রয়ে গিয়েছিল? হাতের লেখা একই রকম আছে তো, স্পষ্ট, গোল, টান টান। ভালোবাসা থেমে আছে আমারও আমূল অন্ধকারে। অকাল বসন্তের বাতাসে এলোমেলো হয়ে যেতে থাকে এতদিনের জমা ক্ষোভ, ভুল বোঝাবুঝি।
অর্থহীন মনে হয় সব দায়িত্ব। উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। আধো অন্ধকারে হাঁটতে থাকে এক রাগী যুবক। ট্রামের জানলা থেকে অস্ফুট রমণীকণ্ঠ ডাক দেয়, যদি পারো থেকে যাও। এতক্ষণ আপনারা শুনছিলেন অভিজিৎ ভট্টাচার্যের গল্প পুনর্বাসন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।